হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনে চলে আসলাম আবারও। দেখো, আমরা কৃষিগুচ্ছ প্লাস জিএসটি প্লাস আরইউ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি এডিটর আমরা কি আমাদের ফিজিক্স কোর্সের আজকের ক্লাস আমরা নিউটনিয়ান বলবিদ্যা। আমরা আগে কি করেছি, মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার পড়ে ফেলছি, কাজ ক্ষমতা শক্তি পড়েছি, পর্যাবৃত্ত গতি পড়েছি। আমরা আজকে দেখবো সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার, সেটা কি আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। ওকে, তো তোমরা যারা ক্লাসে জয়েন হচ্ছো তোমাদেরকে আগে বলবো, তুমি ক্লাসটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো। দেখবো তোমার কাছে অ্যাডমিশনে যেই টাইপের প্রশ্ন আসুক না কেন তোমার কাছে একদম ইজি মনে হবে। এন্ড আমি প্রত্যেকটা এই ক্লাসে তোমাকে একদম বেসিক সহকারে ধরে ধরে সম্পূর্ণ এমসিকিউ গুলো সলভ করে দেবো, বেসিক পড়িয়ে দেবো। তো তোমরা যারা জয়েন হয়েছো তোমাদের প্রথম কাজ, যদি তুমি ক্লাসটা করো অবশ্যই তুমি তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও এবং ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে রাখো, যাতে তুমি পরবর্তী সময়ে এই ক্লাসটা দেখতে পারো। এবং যদিও এটা 1 মাস পরে এমনিতে ডিলিট হয়ে যাবে, তোমার ওই পর্যন্ত অ্যাডমিশন শেষ হয়ে যাবে। এর আগে যদি তোমার কোনো সময় দরকার প্রয়োজন হয় তুমি ওইটা দেখে নিতে পারবে। তো এইটা একটু কাজটা করবা, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু ক্লাসে মেনশন করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু জানাও তোমরা কেমন আছো, তোমাদের রোজার মাঝখানে কেমন পড়াশোনা কাটতেছে এটা একটু জানিও। যদি আমার কাছে নাই, যারা মেসেঞ্জার গ্রুপ থেকে যুক্ত আছো তারা একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে ক্লাসের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। ওকে, একজন যারা সালাম দিতে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা একটু প্রশ্নটা একটু আনসার করতে থাকো, ওই পর্যন্ত আমরা গেল আমরা এই করতে থাকি। ওকে, এই প্রশ্নটার আনসার কি হবে বলো তো? যে বলছে, দেখো তোমরা লেখাগুলো একটু দেখা যায় কিনা এটা একটু বললো, যে নিউক্লিয়ারের মধ্যে কোন কণার, এখানে একটু লেখাটা একটু মিস্টেক গেছে, এখানে হবে বলে কোন কণার কি পরস্পর বিনিময়, কোন কণার, হ্যাঁ, কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়। তো তোমরা একটু জানাও যে এই প্রশ্নটার আনসার কি। আমি একটু ক্লাসগুলো শেয়ার করে নিচ্ছি, তোমরা একটু ক্লাসগুলো একটু শেয়ার করো। আর যারা গ্রুপে জয়েন আছো তোমরা কি করে দাও, তোমাদের এই ক্লাসের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে একটু লিঙ্কটা কপি করে দিও তো, কারণ আমার কাছে তো একটা মোবাইল। ওকে, ওকে, দেখো আমরা এইগুলো আজকে শুরু করবো। যারা আছো জয়েন আছো, দেখি কতজন জয়েন আছো। ওকে, অনেকেই বলছো, জিম তালুকদার বলছো মেসন কর্নার। আমরা শুরু করবো, হ্যাঁ। তো তোমরা একটু কষ্ট করে ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং কি তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। চলো আমরা এই প্রশ্নটা সমাধান করি। এর আগে আমাদের কিছু জিনিস আছে, এগুলো আমরা একটু পড়ে আসি। চলো, তোমাদের প্রথমত আসবে নিউটনিয়ান বলবিদ্যা। তোমরা যেই চ্যাপ্টারটা শুরু করতেছো, এই চ্যাপ্টারের মূল পড়াটা কি তোমাদের বল কি, বলের সম্পর্কে ধারণা। ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি বল প্রয়োগ করলা। এন্ড আরেকটা কথা বলি, তোমাদেরকে যতটুকু লেখা প্রয়োজন এইটুকু আমি বলে দিব, এগুলো একটু লিখে ফেল, কারণ তোমাদের এগুলো একটু নোট করলে তোমাদের দেখতে সুবিধা হবে। চলো আমরা নিউটনিয়ান বলবিদ্যার প্রথম টপিক হচ্ছে বলের ধারণা। ধরো
আমার কাছে একটা বস্তু গতিশীল আছে, এটাকে তোমাকে থামাইতে হবে। ধরো আমরা এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা কি আছে, একটা বি বেগে গতিশীল আছে। যেহেতু এই বি বেগে গতিশীল, তোমাকে এটাকে থামানোর জন্য একটা কিছু প্রয়োগ করতে হবে, সেটাকে আমরা কি বলবো, বল। ধরো আমরা এই বস্তুটা গতিশীল না, এটা আমাদের কি ছিল, গতিশীল ছিল, তাই না? এটা গতিশীল ছিল। এখন গতিশীল একটা বস্তু আছে, এটাকে তোমাকে এখানে থামাতে হবে। এখন ধরো আমরা এই বস্তুটা কি ছিল, স্থির ছিল, এটা আমাদের স্থির অবস্থানে আছে, তো এটাকে তুমি গতিশীল করবে, তার জন্য তোমাকে একটা কিছু প্রয়োগ করতে হবে, সেই প্রয়োগটা কি, আমাদের বল। তো এইটুকু হচ্ছে আমাদের বলের ধারণা, জাস্ট এইটুকু মনে রাখলে হবে। দেখো পরবর্তী টপিকটা হচ্ছে কি, আমাদের বল কি জিনিস। পরবর্তী প্রশ্ন হচ্ছে বল কি। দেখো আমরা বল বলতে আমরা যে জিনিসটা বুঝি, আমি একটু আগে যেটা বললাম, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে, বা হচ্ছে কি করতে চায়, গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে কি গতির পরিবর্তন করে বা করতে চায়, তাকে আমরা কি বলি, বল বলি। এই জিনিসটা একটু মনে রাখতে, জাস্ট এইটুকু মনে রাখলে হবে তোমার। বল সম্পর্কে এগুলো তুমি আগেই পড়ে আসছো। এখন তোমার কি কি জিনিস জানা লাগবে, তারপর হচ্ছে বলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। তো তুমি যে বল পড়তেছো, তোমার একটা বৈশিষ্ট্য আছে না? হ্যাঁ, অবশ্যই একটা বৈশিষ্ট্য আছে। দেখো বলের বৈশিষ্ট্য, বল কি করে, বলের একটা কি থাকবে, দিক আছে। তুমি দেখো যেদিকে তুমি বল প্রয়োগ করো তার একটা দিক আছে। ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুটা আছে, তুমি এই বস্তুটার অবস্থান পরিবর্তন করতে চাও, তো অবস্থান পরিবর্তন করতে গেলে তোমার অবশ্যই একটা কি বল প্রয়োগ করতে হবে। সেটা কি, এইদিকে একটা বল প্রয়োগ করো, সেই বলটা কত, আমাদের এফ পরিমাণ বল। তো এই বল প্রয়োগ করলে এই বস্তুটা এখানে থাকবে না, এখানে থাকবে না, সে কি করবে, তার একটা অবস্থান পরিবর্তন করবে। কিসের জন্য, তুমি বল প্রয়োগের জন্য। তাহলে বলের কি করা লাগে, একটা দিক আছে, এইটাও একটু মনে রাখবা। তারপর হচ্ছে কি, বল কি করে, জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তো বল তো আর একা একা ক্রিয়া করতে পারবে না, ধরো তুমি একা হাতে কিছু কোনো বল প্রয়োগ করতে পারতেছো না। এভাবে দেখো, যদি তোমার এটার উপর একটা কোনো কিছু ফোর্স করো, তাহলে কি করে, একটা বল পাইতেছো, তাহলে দুই দিক থেকে দুইটা বল, তাহলে এই বস্তুটাও কি করবে, একটা বল প্রয়োগ করবে। বুঝছো? তাই কি বুঝতে পারতেছো, বল কি করে, জোড়া জোড়ায় ক্রিয়া করে। এই জিনিসটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে 3 নাম্বারটা কি, বল প্রয়োগে একটি বস্তু কি করতে পারে, ত্বরণ সৃষ্টি করতে পারে। তুমি বল প্রয়োগ করলা, ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করছে, সেই বলটা কত, এফ পরিমাণ বল। দেখো তাহলে এই বলটা প্রয়োগ করলে আমরা কি করবে, বস্তুটা কি করবে, একটা ব্যাক শুরু হবে, এখান থেকে আমাদের কি হবে, ব্যাক প্রয়োগ হবে। দেখো ব্যাক যখন হয় তাকে আমরা সময়ের সাথে একটু পরিবর্তন হয়, ব্যাগের পরিবর্তন হয়, তাহলে আমরা কি পড়ছো, ত্বরণ, তাহলে আমরা কি পাবা, বি বাই টি। তাহলে দেখো বস্তুটার অবস্থান যখন পরিবর্তন করতেছে, তো ব্যাগের পরিবর্তন হচ্ছে, তখন কি পাইতেছো, ত্বরণ পাইতেছো। তার জন্য একটু মনে রাখবা কি করে, ত্বরণ সৃষ্টি করতে পারে। তারপরের টপিকটা হচ্ছে কি, বল প্রয়োগে বস্তুর কোনো বিকৃতি ঘটাইতে পারে। আমরা বিকৃতি জিনিসটা কি, যেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্মের চ্যাপ্টারে আমরা এটা পড়ে আসবো, বিকৃতি কাকে বলে। হ্যাঁ, বুঝতে পারছো? তো এই জিনিসটা আমরা একটু বুঝার লাগবে। তাহলে বিকৃতি মানে কি, ধরো আমার কাছে একটা হাতে আমাদের ধরো একটা পঞ্চ বল হতে পারে, কোন একটা বস্তুর আকৃতি আছে, ধরো আমরা এই বস্তুটা এরকম আকৃতি আছে, ধরো এটা গোল আকৃতির আছে, তুমি এটা চারপাশ থেকে কি করলে, একটা বল প্রয়োগ করলে, এই বস্তুটার চারপাশ থেকে কি করো, তুমি একটা বল প্রয়োগ করতেছো, সেই বলটা কত, এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো। তাহলে দেখো যখন এফ পরিমাণ বল প্রয়োগ করে, এই বস্তুটার আকৃতি কি সেম থাকবে না, এই বস্তুটার আকৃতিটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেহেতু আকৃতি পরিবর্তন হয়ে যায়, তখন তোমার কি, এই আকৃতি পরিবর্তন হওয়া মানে কি, বস্তুটা কি হয়, বিকৃতি ঘটে। তো অবশ্যই মনে রাখবা এই বলের 4টা বৈশিষ্ট্য, এগুলো তোমরা জানো। তারপর আসো পরবর্তী টপিক। দেখো আমাদের যতটুকু আমাদের প্রয়োজন সেগুলো একটু লাগবে। আর তোমরা যারা জয়েন হয়েছো, হ্যাঁ, ক্লাসটাকে কি শেয়ার করে দিও। হ্যাঁ, সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, লেট হয় নাই, শুরু করে দিয়েছি, জাস্ট 2-1টা টপিক পড়াইছি। তো তুমি ক্লাসগুলো থাকো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। এখন আসো আমাদের বলের কিছু প্রকারভেদ আছে। দেখো আমরা তো বল পড়লাম, বলের বৈশিষ্ট্য পড়লাম, আমাদের বল কি ধরনের কি কি হতে পারে সেগুলো তো আমাদের জানা প্রয়োজন আছে, তাই না? দেখো আমরা বলের প্রকারভেদ বা মৌলিক বল, মৌলিক বল কাকে বলে, আমরা মৌলিক জিনিসটা কি, যেটা কি কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, একাই থাকতে পারে, তো সেইটার উপর ভিত্তি করে আমরা 4টা মৌলিক বল পাবো। তো আগে মৌলিক বল কাকে বলে তোমার এটা তো জানতে হবে। তো দেখো আমরা মৌলিক বল বলতে কি বোঝায়, দেখো যে সকল বল মূল বা স্বাধীন, যে সকল বলটা কি মূল বা স্বাধীন, মূল বা স্বাধীন মানে কি, এই বলটা কোনোটার উপর ডিপেন্ড করবে না, বা অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, এটা কি হয় না, অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বা অন্য কোনো বলের রূপ নয়, এটা কি অন্য কোনো বলের রূপ নয়, বা অন্য এই বল, এই সকল বলের কোনো না কোনো রূপে প্রকাশ করে, তাদেরকে মৌলিক বল বলে। ধরো এই বল থেকে তুমি অন্য বলগুলা পাইতে পারো, এছাড়া কি অনেকগুলা বল আছে, সেগুলো তুমি বের করতে পারো। দেখো আমরা মৌলিক বল হচ্ছে আমাদের 4 প্রকার। মৌলিক বল কয়টি,
চারটি। এখানে একটু লিখে রাখো, এইটা একটা কোশ্চেন আসছিল, সেটা হচ্ছে কি মৌলিক বল কত 4 প্রকার। দেখো মৌলিক বল হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। কি কি সেটা আমরা একটু দেখো। একটা হচ্ছে মহাকর্ষীয় বল, এটা তুমি মহাকর্ষীয় চ্যাপ্টারে পড়ে আসছো। তারপরটা হচ্ছে তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তারপর হচ্ছে কি সবল নিউক্লিয় বল, আর এটা হচ্ছে কি দুর্বল নিউক্লিয় বল। এই 4টা বল সম্পর্কে আমরা আজকের ক্লাসে দেখব। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। মৌলিক বল কয় প্রকার? 4 প্রকার। কি কি? মহাকর্ষীয় বল, তড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। আসো আমরা পরবর্তী টপিকটাকে দেখো। আমরা পরবর্তী টপিকটা হচ্ছে মহাকর্ষীয় বল। বুঝছো? তো তোমরা যারা আসো, আমি জানি না কে কে ক্লাসে আসো, মাত্র হচ্ছে 2 থেকে 3 জন দেখাচ্ছে। ওকে আসো। আর তোমরা যারা জয়েন হয়েছে, হ্যাঁ সবাই কি করে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দিও। আর ক্লাসটা শেষ পর্যন্ত থাকো, দেখবা তোমার কাছে নিউটনিয়ান বলবিদ্যা কোনো কঠিন না, একদম ইজি মনে হবে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখন আসো দেখো আমরা মহাকর্ষীয় বলটা কি, এই মহাকর্ষীয় বল কখন ঘটে? আমরা মহাকর্ষে দুইটা বস্তু থাকলে এই বস্তুটার বল লাগবে। মহাবিশ্বে দুইটা বস্তুর বলের উপর মহাকর্ষীয় বল কখন হয়? বলের কারণে ঘটে। কিসের কারণে? বলের কারণে। তাহলে এক একটা বল এক একটা কারণে ঘটবে। যেমন আমাদের তড়িৎ চুম্বক বল কি করবে? ইলেকট্রনের জন্য ঘটবে। সবল নিউক্লিয় বল একটার জন্য, দুর্বল নিউক্লিয় বল আরেকটা বস্তুর জন্য কাজ করবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, তাহলে দেখো তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার যে পারস্পরিক আকর্ষণ বল লাভ করে তাকে আমরা কি বলি? মহাকর্ষ বল বলি। তো এখন ধরো আমরা মহাকর্ষ বল দিয়ে 4টা বল আছে, আমরা 4টা বল পড়ছি না? এই 4টা বলের মাঝখানে কি হবে? একদম সবচেয়ে দুর্বল বল হবে। দেখো আমরা এখানে বলে দিছি যে মহাকর্ষ বল, এই 4টি মৌলিক বলের মধ্যে মহাকর্ষ বল হচ্ছে কি সবচেয়ে দুর্বলতম বল। এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে 4টা বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বা মহাকর্ষীয় বল। বুঝতে পারছো? এটা কোথায় ঘটবে এই মহাকর্ষীয় বলটা? দেখো এই মহাকর্ষ বলটা হচ্ছে ভূপৃষ্ঠের সকল বস্তু বা পৃথিবীর কারণে এই বল অনুভব করে। এখন দেখো এই বলটা তুমি কখন অনুভব করবা? এই যে সকল বস্তু মানে কি? সকল বস্তু মানে দুইটা বস্তু হতে পারে, যে কোনো দুইটা বস্তুর ভর থাকলে সেখানে তুমি কি করবা? মহাকর্ষীয় বল অনুভব করবা। এটা একটু মনে রাখবা। বুঝছো? আর হ্যাঁ যদি তোমরা লেখো তাহলে একটু জানাইও, সবাই একটু লেখবা তাহলে তোমার মনে থাকবে। দেখো এখন আমাদের এই যে ধরো আমরা দুইটা বস্তু আছে, ধরো আমার কাছে একটা বল আছে, একটা হচ্ছে M1 বল একটা বস্তু, এটা হচ্ছে M1 বল একটা বস্তু, এবং এখানে আরেকটা বস্তু আছে, সেই বস্তুর বলটা কত? M2। এরা দুটো কি করবে? আকর্ষণ করবে না? এরা দুটো কি করবে? একটা বলে আকর্ষণ করলো, সেটা হচ্ছে F বলে আকর্ষণ করলো। এখন ধরো একটা বস্তুর মধ্যে যদি তুমি আকর্ষণ করতে যাও, যেমন হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে যে আকর্ষণটা হয়, এক ধরনের আকর্ষণ, যেমন ফ্যামিলির মাঝখানে এক ধরনের আকর্ষণ থাকে, এই ধরনের আকর্ষণ হয়ে থাকে। এখন ধরো যখন আমাদের মহাকাশে এই যে দুটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ হবে, একটা কিছুর বিনিময় ঘটবে না? তোমার তো অবশ্যই একটা বিনিময় ঘটাতে হবে। তো সেটা কি বিনিময় ঘটবে? দেখো বস্তু কণাদের মধ্যে কি করবে? গ্যাভিটন নামক একটা কি করবে? কণার বিনিময় ঘটবে। দেখো এটা কি করবে? এইটুকু মনে রাখতে হবে, এই যে মহাকাশ বলটা লাভ করবে কোন কণার বিনিময়? গ্যাভিটন কণার বিনিময়। তা দেখো এক প্রকার কণা যার পারস্পরিক কি বিনিময় দ্বারা কি করে এই বলটা লাভ করে। বুঝছো? তো এখান থেকে আমাদের এই 4টা টপিক খুব সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, তা আসো, তো সবার ক্লিয়ার বলো তো? ওকে, তো চলো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন আসো আমরা তড়িৎ চুম্বক বল।
এখন এইখান থেকে তোমার কিছু বৈশিষ্ট্য লাগবে, সেই বৈশিষ্ট্যগুলো তোমার জানা লাগবে। তো প্রথমত আসো তড়িৎ চুম্বক বল। এখন ধরো আমরা তড়িৎ চুম্বক বলগুলো কি কি হতে পারে। এই যে ধরো দুটা আয়িত কণা, ধরো আয়িত কণা মানে কি, ধরো একটা চার্জ দ্বারা আয়িত থাকবে। ধরো আমাকে এখানে একটা বস্তু আছে, সেটা কি করতে পারে, একটা প্লাস চার্জ আছে, ধরো প্লাস কিউ কুলম্ব চার্জ। তখন এই প্লাস কিউ কুলম্ব চার্জ দ্বারা আয়িত থাকবে, সেখানে কি হবে, একটা ধনাত্মক আধান আহিত হবে। তার এই যে চার্জ দ্বারা আহিত থাকলো, তাহলে কি করবে, দুইটা হতে হবে। এখানে ধরো আরেকটা চার্জ আছে কত, মাইনাস কিউ কুলম্ব চার্জ দ্বারা আহিত। দেখো যখন দুইটা কি করে একটা চার্জ দ্বারা আহিত থাকে, তখন এদের মধ্যে যে একটা আকর্ষণ বল লাভ করে, সেই বলটাকে আমরা আকর্ষণ বা বিকর্ষণ করে, তাকে আমরা কি বলবো, হচ্ছে কি তড়িৎ চুম্বক বল বলবো। তাহলে দেখো দুটি আহিত কণার তাদের আদানের মাধ্যমে বা আদানের কারণে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ প্রয়োগ করে, তাকে আমরা কি বলি, তড়িৎ চুম্বক বল বলি। এখন দেখো, এখন ধরো আকর্ষণ বা বিকর্ষণ তো হয়ে এলো, এখন তোমার কি একটা বল লাভ করবে না, তো তোমার তো অবশ্যই কি করবে, একটা বল লাগবে, তাই না। তুমি এই যে বলটা যে আছে, তুমি এই বলটা কিভাবে পাবা, দেখো তাহলে আমরা কি এই যে তড়িৎ চুম্বক বলটা আগে এখানে আমরা একটু দেখা লাগবে। এই যে তড়িৎ চুম্বক বল মহাকাশে বল থেকে কি রকম হবে, দেখো এই যে তড়িৎ চুম্বক বল মহাকাশে বলের চেয়ে কি অনেক বেশি শক্তিশালী। এই তড়িৎ চুম্বক বলটা কি মহাকাশে বল থেকে কি হয়, অনেক বেশি শক্তিশালী। এন্ড কতটুকু শক্তিশালী সেটা দেখো, এখানে আমাদের বলে দিচ্ছে যে এদের মধ্যকার মহাকাশ বলের চেয়ে কত 10⁻60 গুণ কি বেশি শক্তিশালী। ধরো আমরা এটা যদি একটু এভাবে লিখি, তাহলে আমরা এখান থেকে এভাবে লিখতে পারি না, যে মহাকাশীয় হচ্ছে কি তড়িৎ চুম্বক বল ইস্টু হচ্ছে কি মহাকাশীয় বল। বলো তো এইটা সমান আমরা কি লিখতে পারবো, এইটুকু সমান আমরা লিখতে পারবো 10⁻36 ইস্টু কত 1। বুঝছো, এইটা একটু মনে রাখো। এখন ধরো এই যে বলটা যে লাভ করতেছে, কিসের বিনিময়ে লাভ করতেছে বলো তো, এই যে বলটা লাভ করতেছে একটা কণা আছে না, এই যে তড়িৎ চুম্বক বলটা লাভ করবে, সেটা কি ধরনের কণার বিনিময় ঘটবে, সেটা হচ্ছে আমাদের এই যে ফুটন নামক একটা কি কণার বিনিময় এই বলটা ঘটে। এন্ড ফুটন কণার ভর কিরকম থাকতে পারে, ফুটন কণাটা হচ্ছে কি বরহীন, এটা কি থাকবে না, বর থাকবে না, এবং কি আদানহীন, বড় নাই আদানও নেই। ফুটনটা আছে এই যে কণাটার বিনিময়টা ঘটতেছে, এটার কোনো বড় নাই আদানও নেই, তারা পারস্পরিক বিনিময়ের ফলে কি ঘটে, হচ্ছে কি তড়িৎ চুম্বক বল লাভ করে। বুঝছো, এইটুকু মনে রাখলে হবে। পরে আসো, আমরা আরো দুইটা টপিক বাকি আছে, কোথায় নিব, আচ্ছা দেখো, আচ্ছা আমি এখানে প্রত্যেকটা টপিক আসলে ওইখানে আমি বলে দিব, এটা আমি লিখতে মনে স্লাইডে ঢুকাইতে পারিনি। এখন আসো এই প্রশ্নটা, আসো একটু দ্রুত জানাও তো দেখি এই প্রশ্নটার আনসার কি হবে। বলো এই প্রশ্নটার আনসার কি হবে, নিউক্লিয়নের মাধ্যমে কোন কোন কণার পারস্পরিক বিনিময় দ্বারা সবল নিউক্লিয় বল লাভ করে, সবল নিউক্লিয় বল লাভ করে, একটু দ্রুত জানাও দেখি। বলো যারা আছো একটু দ্রুত জানাও দেখি। আসো আমরা এটার একটু এই জিনিসটা দেখি। দেখো আমরা সবল নিউক্লিয় বল, এখন সবল নিউক্লিয় বলটা কিভাবে ঘটে, ধরো আমরা একটা পরমাণু আছে, এটা একটা পরমাণু, ধরো এটা একটা সোডিয়াম পরমাণু, তাই না। এই যে সোডিয়াম পরমাণুর কি কি থাকে, ইলেকট্রন থাকে, প্रोटন থাকে, নিউট্রন থাকে না। দেখো এই যে প্रोटন এবং ইলেকট্রন যে এদের মধ্যকার যে একটা আকর্ষণ বল লাভ করে, সেটা কার
ফলে যেই বলটা হয় সেটা আমাদের কি সবল নিউক্লিয় বলের মাধ্যমে হয়। এখন ধর এই যে সবল নিউক্লিয় বলটা কখন ঘটবে, এখন এই সবল নিউক্লিয় বলের ক্ষেত্রে আমরা যে শর্তগুলো আছে, তো প্রথম কাজ এখানে কি কণার বিনিময় ঘটবে বলতো, এই সবল নিউক্লিয় বলটা হচ্ছে একটা মেসন কণা, কি মেসন কণা, দেখো মেসন কণা, এবং আরেকটা কণা আছে সেটা আমরা জানি সেটা হচ্ছে গ্লুঅন কণা। দেখো এই যে দুইটা কণার বিনিময় কি করে সবল নিউক্লিয় বল ঘটে। এই সবল নিউক্লিয় বলটা কোথায় ঘটে, এই সবল নিউক্লিয় বলটা ঘটে হচ্ছে পরমাণুর কেন্দ্রে, পরমাণুর আণবিক গঠন করতে, আণবিক গঠন করতে। তারপরে কি হয় তাহলে দেখো এটুকু গেল। এখন সবল নিউক্লিয় বলটা তড়িৎ চুম্বক বল থেকে বল হতে কত 100 গুণ বেশি শক্তিশালী, ওকে। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে এখন বলো তো, তাহলে এইটুকু একটু মনে রাখলে তুমি কি পাই যাইতেছো, সহজে আনসার করে ফেলতে পারতেছো। তো এখন বলো তো এখানে আনসারটা কি হবে, আনসার হচ্ছে মুসল, বুঝছো? বলো। এখন আসো আমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে আরেকটা কণা আছে, সেই কণাটার নাম হচ্ছে বুসন কণা। বুসন কণার বিনিময় ঘটে। এন্ড বুসন কণাটা কোথায় ঘটে, ধরো ইলেকট্রন এবং ইলেকট্রন প্লাস হচ্ছে নিউটন, তারপর হচ্ছে কি প্লুটনের মধ্যে যে আকর্ষণ বলটা লাভ করে, এই যে এদের মধ্যে যে একটা আকর্ষণ বল আছে, এই বলগুলো যে লাভ করবে কোন কণার বিনিময়ে, সেই কণাটা হচ্ছে কি বুসন কণা, বুঝছো? এই জিনিসগুলো তুমি খাতায় লিখে রাখতে পারো। দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, এই প্রশ্নটা দেখো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে কত 15 এবং 16 সালে। তো একটু জানাও তো দেখি এই প্রশ্নটার আনসার কি হবে। দ্রুত বলবা। ও আচ্ছা, তোমাদেরকে নাম্বার দিয়ে দিই, নাহলে তোমরা যারা আনসার করতে এক একজন এক এক সময় আনসার করবে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার কোশ্চেন। দেখো কি বলছে, তড়িৎ চুম্বক বল এবং কি মহাকাশ বলের মধ্যকার অনুপাতটা কত, একটু আগে আমরা পড়ে আসলাম না, বলো তো কি পড়ছি, তড়িৎ চুম্বক বলের কত মহাকাশ বল থেকে কত 10 টু দি পাওয়ার কত 36 গুণ কত বেশি শক্তিশালী না, তাহলে এখানে কত ইস্টু কত হবে 1 হবে। তাহলে এটা আনসার কত হবে এইটুকু। তাহলে বলো তো আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? ওকে। চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। এটা দেখো, এই প্রশ্নটা অনেকগুলো ভার্সিটিতে আসছে। দেখো এবার কিন্তু জিএসটি তে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন। কোথায় আসছে দেখো, মাওলানা ভাসানীতে 14-15, যশোরে কত 16-17 এবং ডাবিতে আসছে কত 3 এবং 4 সালে। বলো এই প্রশ্নটার আনসার কি হবে, তুমি তো এটা জানো, এটার আনসারটা কি হবে একটু বলো তো। দেখো সর্বাপেক্ষা দুর্বল বল কোনটা, আসলে এটা একটা ক্রম লিখে ফেলি। সবচেয়ে এখানে আমরা কি সবল নিউক্লিয় বল কোনটা, দেখো আমাদের সবচেয়ে দুর্বল নিউক্লিয় বল হচ্ছে কোনটা, হচ্ছে কি মহাকর্ষীয় বল, সবচেয়ে দুর্বল। দেখো আমরা এখানে একটু যে ক্রমটা লিখি, চলো আমাদের এখান থেকে আমাদের মহাকর্ষীয় বলটা আছে, দুর্বল বলের কি ক্রমটা লিখতেছি আমরা, মহাকর্ষীয় বল, তার থেকে আমাদেরকে একটু শক্তিশালী বল কি দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল বল, তার থেকে কি
তড়িৎ চুম্বক বল, তড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে কি সবল নিউক্লিয় বল। বুঝছো? এই ক্রমটা একটু মনে রাখবা, এখান থেকে অনেকবার প্রশ্ন হয়। তাহলে আনসার পেয়ে গেলাম আমরা। আসো পরবর্তী প্রশ্নটা, এটা আসো। এখান থেকে আমরা এখন দুর্বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্যটা লেখা দিব, তো একটু জানাবা। আর হ্যাঁ, দেখো এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে। দেখো কি বলছে যে দুর্বল, এটা হচ্ছে কয় নাম্বার প্রশ্ন, আগেরটা কয় নাম্বার গেল, এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। কত? 4 নাম্বার প্রশ্ন। দেখো দুর্বল নিউক্লিয় বল সৃষ্টি হয় কিসের জন্য? এখন আমাদের এই দুর্বল নিউক্লিয় বল কিসের জন্য সৃষ্টি হয়? দেখো আমরা এখানে ধর কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু লিখে নিই। কেমন? আমরা প্রথম কাজ এটার বৈশিষ্ট্যটা লিখবো। দেখো এই যে দুর্বল নিউক্লিয় বলটা আছে, এটা আমাদের কি হয়, পরমাণু আমরা যে সক্রিয়ভাবে ভাঙনটা ঘটে সেটা কি দুর্বল নিউক্লিয় বলের মাধ্যমে। এখন এই দুর্বল নিউক্লিয় বলটা কখন ঘটে? দেখো দুর্বল নিউক্লিয় বল আমরা কি বিটা নির্গমনের ক্ষেত্রে ঘটে। এখন আসো আমরা বিটা নির্গমন, নির্গমনের সময়। এখন ধরো আমরা যদি বিটা নির্গমন যখন হবে তখন আমাদের কি হয়, বিটা ক্ষয় হয়। এবং এই যে বিটা ক্ষয়টা যে হচ্ছে, এই বিটা ক্ষয়ের মধ্যে আরে দেখো এটা আমরা কি, যখন দুর্বল নিউক্লিয় বলটা হবে ঘটবে তখন আমাদের কি ধরনের একটা কণা নির্গত হবে না, সেটা কি নিউট্রন কণা। সেটা কত? নিউট্রন কণা, কণার বিনিময় ঘটবে, বিনিময় ঘটে। তাহলে দেখো এই দুইটা জিনিস একটু মনে রাখলেই হবে, বুঝছো? তাহলে এখান থেকে আনসার কোনটা, যে ক নাম্বারটা দিছো, তোমাকে ধন্যবাদ। আর হ্যাঁ, মোবাইল না থাকলে কি সমস্যা যে ক্লাস শেয়ার করা যায় না। দেখো এই প্রশ্নটা ডেন্টাল এসছে, তোমরা এটা পারবা জানি। এখান থেকে আমি ক্রমটা লেখা দেব যে মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা সবচেয়ে বেশি সক্রিয় বল, শক্তিশালী বল কোনটা? কি বলছে? শক্তিশালী বল কোনটা? এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন। এখন আমরা সবগুলো দ্রুত আনসার করব। দেখো সবচেয়ে বেশি শক্তিশালী, আমরা এখানে নাম্বার দিয়ে দেওয়া আছে। দেখো মহাকর্ষ বল, সবল নিউক্লিয় বল, তড়িৎচুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল। আমাদের প্রথম কাজ আমরা এখানে নাম্বারটা দিচ্ছি যে সক্রিয় বলের অনু এইটা ক্রমটা। দেখো আমাদের কি যে ক নাম্বার যেটা আছে, সরি দেখো আমাদের সবল নিউক্লিয় বল, তার সবচেয়ে বেশি শক্তিশালী কোনটা? সবল নিউক্লিয় বল। তারপর হচ্ছে কি তড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে কি আমাদের দুর্বল নিউক্লিয় বল, তার থেকে বড় হচ্ছে কোনটা? হচ্ছে আমাদের কি মহাকর্ষ বল। দেখো এখান থেকে আমরা কি বোঝাচ্ছে, দেখো সবচেয়ে বেশি পরিমাণ বল কোনটা? সবল নিউক্লিয় বল সবচেয়ে বেশি শক্তিশালী, তারপর হচ্ছে কি তড়িৎ চুম্বক বল, তারপর হচ্ছে কি আমরা দুর্বল নিউক্লিয় বল, তারপর হচ্ছে কি মহাকর্ষ বল। তাহলে এখান থেকে আনসার কোনটা হবে? আনসার হচ্ছে খ নাম্বারটা। এই যে দেখো আমরা আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটা? এখানে বলছে এই প্রশ্নটা হচ্ছে আমাদের 6 নাম্বার প্রশ্ন, যে আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? একটু জানাও তো দেখি দ্রুত। দেখো আমরা এই প্রশ্নটার আনসার কি হবে? দেখো আণবিক গঠনের জন্য দায়ী, আমি একটু আগে বলে দিলাম না যে আণবিক গঠনের জন্য দায়ী বল হচ্ছে কোনটা? দুর্বল নিউক্লিয় বল। আণবিক গঠনের জন্য দায়ী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। থ্যাংক ইউ যারা আনসার করতেছো, একটু নাম্বার লিখে আনসার করে, হ্যাঁ, তাহলে আমার ধরতে সুবিধা হবে যে তোমরা কোনটার আনসার করতেছো। তো পরে আসো। আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য যারা হচ্ছে ফিজিক্স ম্যাথ এখনো ভালো মতো কভার করতে পারো নাই এই কোর্সটা, তো তোমরা একদম এত জেড জানো। তারপরে বললাম দেখো তোমাদের এইটা হচ্ছে একদম লিমিটেশন করছি সবার জন্যই।
এন্ড হচ্ছে আশা করি এটা সবাই রাখতে পারো। 100 টাকা। আর বললাম না, আমরা হচ্ছে আজকে পড়াই তারপরে আলোচনা করব। দেখো এটা আমাদের আর্মি মেডিকেল আসছে। কি বলছে যে কোন বলটা সবচেয়ে দুর্বল? সবচেয়ে দুর্বল বল কোনটি? আমরা এটা জানি যে মহাকর্ষীয় বল। এটা আর লিখলাম না। এখন আসো, তো মোটামুটি আমাদের বল সম্পর্কে যতটুকু পড়াইলাম তোমাদের ধারণা আছে কিনা বলো। এইখান থেকে আমরা মোটামুটি আমরা এই প্রথম থেকে এই শেষ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু করতে পারো। আর আমি সবাইকে বলবো তোমরা একটু ক্লাসগুলো নোট করো, কাজে লাগবে, বুঝছো? আশা করি এইটুকু বুঝছো। আর হ্যাঁ, যারা কোর্সে ভর্তি হবে তারা আমার সাথে যোগাযোগ করো। আশা করি তোমাদের কষ্টের ফলটা এখান থেকে 100 টাকা বেশি না, তোমরা 100 টাকা দিয়ে পরীক্ষা দিতে পারবা, ক্লাস করতে পারবা। এন্ড ক্লাস কি মানে তোমার যতগুলো প্রশ্ন ব্যাংক আছে মোটামুটি আমি প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের কোশ্চেন ব্যাংকটা তৈরি করি, ক্লাস স্লাইড তৈরি করছি যাতে তোমাদের বাসায় পরে পড়তে না হয়। আসো আমাদের এখন আমরা দেখবো নিউটনের গতির সূত্রগুলো। দেখো আমরা নিউটনের গতির সূত্রগুলো আমাদের জানি, নিউটনে আমরা কি গতির সূত্র দিয়েছে তাই না? তো তোমরা এই সূত্রগুলো যেহেতু জানো তো এগুলো তোমরা একটু পড়বা। তো এই সূত্রগুলো যেহেতু জানো তোমরা এখান থেকে আসো। আমরা প্রথম টপিকটা আমি সেদিনকে এই প্রশ্নটা দিয়েছিলাম তাই না? দেখো আমরা জড়তা বলো, প্রথম সূত্র হচ্ছে নিউটনের গতির সূত্র থেকে আমরা যেটা জানবো জড়তা। জড়তা জিনিসটা কি? ধরো আমরা অনেক সময় দেখি না একজনের কথা বলতে পারে এটা আমরা জড়তা বলি। ধরো একটা বস্তু, এটা একটা টেবিল চিন্তা করতে পারো, এটা একটা টেবিল চিন্তা করতে পারো, এখানে একটা টেবিল হচ্ছে, এটা একটা টেবিল। দেখো এই টেবিলের উপর একটা বই আছে, এখানে একটা বই আছে। দেখো তুমি এই বইটাকে তুমি যে এইভাবে রেখে দাও, এটা কি বইটা কি আর লড়াচড়া করবে না? এটা যে অবস্থা আছে ঠিক সেভাবেই থাকবে তাই না? তো এই বইটা কি করবে? যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাইবে না। যেহেতু এই বইটা যে অবস্থা সেই অবস্থায় থাকার প্রবণতাকে আমরা কি বলবো? জড়তা বলবো। অথবা আমরা একটা গতিশীল বস্তু থাকে, যখন গতিশীল থাকে তখন সেটাও আমরা কি বলবো? জড়তা বলবো। এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে এমসিকিউটা সেটা হচ্ছে এইটা। দেখো তোমরা অনেকে আছো এটা নিয়ে কি করে কনফিউশনে পড়ে যাও, এটাকে আমরা জড়তার ভ্রামকের সাথে তুলনা করে ফেলি। কিন্তু না, জড়তার ভ্রামক হচ্ছে ঘূর্ণন গতির যে বাধাটা বা প্রাসটা, সেটাকে আমরা বলি জড়তার ভ্রামক। কিন্তু এখানে জড়তাটা হচ্ছে কি, এই যে বর, বর মানে কি? বস্তুটার বর হচ্ছে জড়তা, পদার্থের জড়তার পরিমাপ, পদার্থের কি জড়তার পরিমাপ। তাহলে আমরা এমটা, এম যে হচ্ছে কি বস্তুটার কি, এই বস্তুটার জড়তাটা কেমন হতে পারে সেটা নির্ভর করে। দেখো এখানে এম তো বস্তুটার বর থাকতে পারে এই বরের উপর। তো এখান থেকে তোমার একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে কি যে জড়তার যে পরিমাপটা এর এককটা কি। এখানে আমরা বলতে পারে যে জড়তার পরিমাপ, এই জড়তার পরিমাপের এককটা কি বলতো? তোমরা সবাই একটু জানো। এবং এখান থেকে মাত্রাটাও আসতে পারে, বলো দেখি এখানে এককটা কত এবং মাত্রাটা কত। এটা আমরা কি সেদিনকে আমি কুইজ দিছিলাম তোমাদের ক্লাসের হচ্ছে পোস্ট কুইজ করছিলাম তাই না? এখান থেকে আমাদের এককটা হচ্ছে, দেখো যেহেতু জড়তার পরিমাপ হচ্ছে বর, তাহলে এককটা কি হবে? কেজি। এবং মাত্রাটা কত হবে? সে মাত্রা হচ্ছে এম। এই জিনিসগুলো একটু মনে রাখবা, বুঝছো? আশা করি এটা তোমরা জানো। পরে আসো এই টপিক, এটা হচ্ছে কি আমার নিউটনিয়ান বলবিদ্যার যে টপিক গুলো আছে সেই জিনিসগুলো। যারা ক্লাসে জয়েন হইতেছো তোমরা কি বুঝতেছো একটু বলো তো? দেখো তুমি যদি আগে আগে কি করো নিউটনিয়ান বলবিদ্যা নাও পড়ে থাকো, তোমার কাছে ক্লাসে একদম ইজি মনে হবে। তুমি ক্লাসটা একদম ভাইয়ের সাথে 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 থেকে যাও, দেখবা তোমার কাছে সবগুলো একদম ক্লিয়ার মনে হবে। ওকে, তো চলো আমরা এই টপিকটা দেখি। প্রথম কাজ বল সংক্রান্ত কি করে নিউটনিয়ান বলবিদ্যার সূত্রটা কি? দেখো বল সংক্রান্ত প্রথমে বৈজ্ঞানিক ধারণা আবর্তন করেন কি বিজ্ঞানী গ্যালিলিও। এখন তো আমরা জানি নিউটন কি করে বলের সূত্র দিছে, কিন্তু যেহেতু সে বলের সূত্র দেয় কিন্তু সে তো আমাদের কি বল সম্পর্কে দেয় নাই। সবার প্রথম যে ধারণাটা দিছে কে বৈজ্ঞানিক ধারণা দেন? বিজ্ঞানী গ্যালিলিও। এটা একটু মনে রাখবা। তারপর হচ্ছে স্যার আইজ্যাক নিউটন গতির বিষয় সূত্র থেকে কি বল সংক্রান্ত, দেখো স্যারের এই যে নিউটনের কি কোন সূত্র থেকে আসছে? সে গতির বিষয়ক সূত্র থেকে। গতির সূত্র থেকে আমরা কি পাইছি? বল সংক্রান্ত সঠিক ধারণা পাইছি। তাহলে আমরা কে প্রথম বলের ধারণা দিছে? গ্যালিলিও নিউটন, অবশ্যই কি গ্যালিলিও। এখান থেকে কি আমরা যে বল সংক্রান্ত ধারণা পাইছি নিউটনের কোথা থেকে? গতির সূত্র থেকে। তারপর এটার বৈজ্ঞানিক ধারণা পাওয়া যায়। এখান থেকে এই তিনটা এই এমসিকিউ আসতে পারে। ওকে, তো চলো আমরা পরবর্তী আসো নিউটনের গতির সূত্রটা। এখন দেখো নিউটনের গতির সূত্রটা কোথায় দিছে? প্রথমত দেখো এই যে গতির সূত্রটা
1687 খ্রিস্টাব্দে 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার অমর গ্রন্থে যে ন্যাচারাল ফিলোসফিয়া এন্ড প্রিন্সিপাল ম্যাথমেটিকা বই কি করছে তিনি প্রকাশ করেন। কোথায় প্রকাশ করছে? এই যে বইয়ের নামটা, তো তোমরা একটু কষ্ট করে এই বইয়ের নামটা একটু মনে রাখবা, তাহলে হবে। পরে আসো আমরা নিউটনের গতির কি প্রথম সূত্র, এটা আমাদের দ্বিতীয় সূত্র, এটা আমাদের তৃতীয় সূত্র, প্রত্যেকটা সূত্র সম্পর্কে আমরা আজকের ক্লাসে দেখব এবং কি এই টপিকগুলো সম্পর্কে জানবো। দেখো আমরা প্রথম সূত্রটা একটু আমরা দেখে নেই। প্রথম সূত্র কি বলছে দেখো। আচ্ছা আমরা এটা টপিক অনুযায়ী যাবো। হ্যাঁ, প্রথম সূত্র দেখো দেখো প্রথম সূত্রে আমাদের যেটা বলছে, সবাই কি করো তাহলে নোট করো, যদি তোমার অ্যাডমিশনে ভালো করার চেষ্টা থাকে এই জিনিসগুলো তুমি নোট করে রাখলে তুমি এগুলো পড়তে পারবে, তোমার বই না পড়লেও চলবে। ওকে, আর হ্যাঁ যারা ক্লাসে আছে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও। হ্যাঁ, আমি আমার ক্লাসটা শেয়ার করতে পারতেছি না আমার ফেসবুক গ্রুপে, সবচেয়ে আফসোস। ওকে, আসো আমরা প্রথম সূত্রটা দেখি। দেখো আমাদের প্রথম সূত্র কি বলছে, নিউটনের প্রথম সূত্র বলছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে, বল প্রয়োগে বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে, কি করলে বাধ্য না করলে স্থির বস্তু কি থাকবে, চিরকালই কি থাকবে, স্থির থাকবে। দেখো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ না করলে, দেখো বল প্রয়োগ করে, দেখো গতিশীল বস্তু সমবেগে কি করবে, সরল পথে কি থাকে, চলতে থাকে। বস্তুটা কি করে, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি থাকে, বস্তুর বল প্রয়োগের কি অপরিবর্তিত রাখতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু কি করবে, চিরকালই গতিশীল থাকবে। এখন আসো আমরা কোন বস্তুর উপর বল প্রয়োগ না হলে, দেখো আমরা বল প্রয়োগ না হলে বস্তুটার কি ত্বরণ কি থাকবে, শূন্য থাকবে। এখন ধরো আমরা এখানে একটা বস্তু আছে, ধরো এই বস্তুটা এখানে এম বড় একটা বস্তু আছে, এটা কি অবস্থায় আছে, স্থির অবস্থানে আছে। দেখো যদি বল প্রয়োগ করলাম এখানে স্থির অবস্থানে আছে, তার মানে কি তার কোনো ত্বরণ নাই, ত্বরণ আছে, ত্বরণ নাই, স্থির অবস্থানে আছে, তার জন্য কি ত্বরণটা কি হবে, শূন্য হবে। এটা কত, শূন্য। বুঝছো? এখানে একটু মনে রাখবা, তাহলে আমরা বলটাও কি হতে হবে, যদি বল প্রয়োগ না করা বা বল যদি প্রয়োগ করা, বল না প্রয়োগ করে তাহলে এফ এর মানটা কি, শূন্য হবে। এফ ইকুয়াল টু 0, এফ শূন্য হলে কি হবে, আমাদের কি ত্বরণটা শূন্য হয়। এই দেখো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর ত্বরণ কি হবে, শূন্য হবে। এখন আসো আমরা একটা কি জিনিস মনে রাখো, ধরো আমরা একটা বস্তু কি করতেছে, সমবেগে চলতেছে। কোথায় চলতেছে, সমবেগে চলে। দেখো সমবেগে যদি চলে তাহলে কি ত্বরণ থাকে, যেহেতু ত্বরণ থাকে না তার মধ্যে কি থাকবে না, বলও থাকবে না, বল থাকবে না। বুঝছো? এই জিনিসটা একটু মনে রাখবা। ওকে, তাহলে কি বল থাকে না। এখন আসো আমরা কিছু বলের উপরিপাতন একটা জিনিস দেখি। ধরো আমার কাছে এখানে একটা বস্তু আছে, এখানে আমাদের একটা এম্বরের একটা বস্তু আছে, এখানে কি আছে, এম্বরের একটা বস্তু আছে। ধরো আমরা এই বস্তুটার উপর আমরা কি করব, বল প্রয়োগ করব। আমরা এই বস্তুর উপর কি করব, বল প্রয়োগ করব। যারা ক্লাস আছে একটু বলো তো, তোমার কাছে ক্লাস ভালো লাগতেছে, একটু জানাও তো দেখি। এই বস্তুটার উপর আমরা কি করলাম, অনেকগুলা বল প্রয়োগ করলাম। এখান থেকে আমরা F1 একটা বল প্রয়োগ করলাম, এখানে আমরা ধরলাম F2 বল প্রয়োগ করলাম, এখান থেকে আমরা F3 বল প্রয়োগ করলাম, F2 F1, এখানে ধরো আমরা আরেকটা বল দিলাম, সেটা হচ্ছে কত, F4। এটা আমরা ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম। এই বস্তুটার উপর অনেকগুলা বল প্রয়োগ হয়ে গেছে না, এর মধ্যে আমাদেরকে একটা নিট বল লাভ করবে না। আমরা কি এখানে আমরা কি পাবো, F সামেশন অফ F সমান আমরা কি লিখতে পারবো, F1 প্লাস কত, F2 প্লাস কত, F3। দেখো প্লাস ডট 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 আমরা যতগুলা বস্তুর ভর দিতাম আমাদের সেম থাকতো। তো আমরা এখানে নিট বল লাভ করতেছি। এখন এই বস্তুটা যদি এখানে স্থির অবস্থানে থাকে, স্থির অবস্থানে আছে, অবস্থানে বা হচ্ছে আমাদের কি সাম্য অবস্থা। বুঝছো? তাহলে দেখো এই বস্তুটা কি আছে, স্থির অবস্থানে এবং সাম্য অবস্থানে আছে। তার মানে এই বস্তুটা স্থির অবস্থায় সাম্য অবস্থানে, তাহলে নিট বলটা কি হবে, সামেশন অফ
এফ কত হবে? শূন্য। সামেশন অফ এফ কি হবে? শূন্য হবে। যেহেতু আমাদের বল শূন্য, তাহলে আমরা কি ত্বরণটা কি হবে? ত্বরণ শূন্য, বা আমরা এর মানটা কত হবে? 0। বুঝছো? এটুকু ক্লিয়ার? দেখো, আশা করি। আসো আমরা দ্বিতীয় সূত্রটা দেখব। নিউটনের গতির দ্বিতীয় সূত্র। প্রথমত আমাদের সংজ্ঞাটা জানতে হবে। ক্লিয়ার হয়েছে সবার? বলো তো। যারা আছো তোমাদের ক্লিয়ার হয়েছে? একটু জানিও। দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি পড়ছি? আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বলছে, দেখো কি বলছে, যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং কি বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন কি ঘটে? সেদিকেই ঘটে। আমরা ধরো একটা বস্তু আছে, এখানে আমাদের এম বলে একটা বস্তু আছে, এম বলে একটা বস্তু আছে। এখানে আমাদের সে কি করতেছে? আদি একটা ব্যাগ ছিল বি। ধরো আমরা এটার উপর একটা বল প্রয়োগ করছি, সেই বলটা কত? এফ বল প্রয়োগ করছি। বস্তুটার বল প্রয়োগের ফলে বস্তুটা কি করবে? একটা পরিবর্তন হবে। সে কি করলো? এম বড় বস্তুটা, তার একটা ব্যাগ ছিল, আদি ব্যাগ ছিল, তার ব্যাগটা পরিবর্তন হয়ে গেছে কত? বি হয়ে গেছে। তাই আমরা নিউটনের সূত্র অনুসারে কি বলছি? ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের কি সমানুপাতিক না? প্রযুক্ত বলের সমানুপাতিক। তো আমরা এখান থেকে লিখতে পারি, ধরো আমরা এখানে ভরবেগের পরিবর্তন হারটা আমরা আগে আসি, আমরা ভরবেগটা পড়ে আসি, তারপর এটা বুঝি। আসো এখান থেকে আসো, ভরবেগটা কি? প্রথম টপিক, এখান থেকে আমরা যেটা জানা লাগবে ভরবেগ। এই জিনিসগুলো একটু নোট করবে, হ্যাঁ, এমসিকিউ আসবে কিন্তু। ভরবেগ কাকে বলে? প্রথম সংজ্ঞাটা আসবে। ভরবেগ কাকে বলে? ভরবেগ বল এবং কি বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলে। ভরবেগকে প্রকাশ করা হয় কি দ্বারা? পি দ্বারা। ভরবেগ একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা বল এবং বেগের গুণফল, আমরা ভরবেগকে যেহেতু পি দ্বারা প্রকাশ করি, তাহলে পি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? এম বি। এটা আমরা ভেক্টর চিহ্ন দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে আমাদের ভরবেগেরই সূত্র। তাহলে দেখো, ভরবেগ আমরা পি ইকুয়াল টু কত? এম বি লিখতে পারি না? তাহলে আমরা এককটা তো আছে, তাই না? একক, একক। দেখো তো, আমরা পি এর এককটা কি পাবো? বল একক কি? কেজি। ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড। বুঝছো? তাহলে আসলে আমরা মাত্রাটা বের করি। মাত্রা দেখো, এই জায়গায় পি, দেখো বলের মাত্রা কত? এম। এম সময়ের মাত্রা, কেজির মাত্রা বল, এটা সরণ, সরণের মাত্রা এল, সময় টি কত? এম এল 3/1। এই যে দেখো, বলের মাত্রা, ভরবেগের মাত্রা। এই জিনিসটা একটু নোট করে রাখো, কারণ এখান থেকে তোমার এই প্রশ্নটা আসতে পারে এমসিকিউ। বুঝছো? চলো আমরা এখন সংজ্ঞাটা দেখি, এই সংজ্ঞাটা একটু কাজে লাগে। তাহলে দেখো, আমরা ভরবেগের পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো, আমরা এই বস্তুটার ভরবেগের পরিবর্তন কতটুকু? আমরা এখানে ভরবেগটা কি লিখতে পারবো? পি ইকুয়াল টু এম ইউ। এখানে আমরা পি1, এটার জন্য ভরবেগ কত পাবা? পি2 ইকুয়াল কত? এম বি। তাহলে এদের পরিবর্তনটা কি? পরেরটা থেকে কি আগেরটা বিয়োগ না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে ভরবেগের পরিবর্তন ডেল পি ইকুয়াল আমাদের কত? পি2 মাইনাসের কত? পি1। বুঝছো? এটা হচ্ছে আমাদের কি? ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা এইটুকু যদি হয়, তাহলে পরিবর্তনের হার, তাহলে এখান থেকে ধরো এখানে যাইতে তার একটা সময় লাগছে, সেটা কত? কি পরিমাণ সময় লাগে? এই পরিবর্তন হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই যে বলের সমানুপাতিক, তাহলে সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? এফ প্রপোর্শনাল কত? পি2 মাইনাসের কত? পি1 ডিভাইডেড বাই কত? টি। দেখো, আমরা এইটুকু তো লিখতে পারি, তাই না? এফ ইকুয়াল টু, এফ ইকুয়াল টু আমরা ধ্রুবক হিসাবে একটা 1 2 3 যাই ব্যবহার করি না কেন, দরকার নেই। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? এম বি মাইনাসের কত? এম ইউ ডিভাইডেড বাই কত? এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝছো? এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসো, আচ্ছা তোমরা কি ক্লাস করতেছো? চলো আমরা এইটুকু আসি। তাই আমরা এই সংজ্ঞা অনুসারে যেহেতু পেলাম, এটা যদি আমি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের সাহায্যে আমরা লিখতে চাই, ধরো আমরা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা কি পড়ছি বলতো? আমরা এফ
ইকুয়াল এফ ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো ডিপি ডিভাইডেড বাই কত ডিটি। দেখো সময়ের সাপেক্ষে ভরবেগের পরিবর্তন হার কি বল, এটুকু মনে রাখবা, বুঝছো? তাহলে এখান থেকে এটুকু আমাদের মনে রাখলে হবে। এটা পরে ফেলছি। এখন আসো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। দেখো আমরা কি পড়ছি বলতো, আমরা এফ ইকুয়াল টু এম বি মাইনাসের কত এম ইউ ডিভাইডেড বাই কত কি পড়ে আসছি না? তো এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এফ ইকুয়াল টু এম কমন নিলে বি মাইনাসের ইউ ডিভাইডেড বাই কত টি। দেখো ব্যাগের পরিবর্তন হারকে কি বলা হয়, ত্বরণ বলা হয়। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো এফ ইকুয়াল টু এম এ। তাহলে বুঝো তো, একটা বস্তুর উপর দেখো একটা বস্তুর বল এবং কি ত্বরণের গুণফলটা কি পাবা, বল পাবা। বস্তুর বল এবং ত্বরণের গুণফলকে কি বলা হয়, বল বলা হয়। এই দেখো বল এবং কি ত্বরণের গুণফলটা আমরা কি পাবো, বল পাবো। ওকে, তো আসো আমরা পরবর্তী টপিকটা দেখি। এখন ধরো এটুকু আমাদের গেল, ধরো আমরা এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলাম। এখানে একটা বস্তু আছে, এখানে আমরা একাধিক বল প্রয়োগ করলাম। এটা হচ্ছে F1 বল, এখান থেকে ধরো আমরা F2 বল, এখান থেকে ধরো আমরা F3 বল প্রয়োগ করলাম। দেখো এই বল প্রয়োগ ফলে এম বলের একটা বস্তু আছে, এই বল প্রয়োগের ফলে বস্তুটা কি করবে, এখানে থাকবে, ধরো এখানে যাইতে পারে, এদিকে সে কি করবে, একটা গতিশীল হবে, এদিকে যাচ্ছে। সে কি কতটুকু ত্বরণ নিয়ে যাচ্ছে, এ পরিমাণ ত্বরণ নিয়ে যায়। দেখো এই বস্তুটা এ ত্বরণ নিয়ে কি করছে, এদিকে যাচ্ছে, তাই না? এম বলের বস্তুটা ত্বরণটা কত, এ পরিমাণ। আমরা প্রথমত আমাদের এই বস্তুটা আমি কি বললাম, একটু আগে বললাম না, বস্তুটার বল, এই বল এবং কি ত্বরণের গুণফলের সমান। তো এখানে আমরা কতটুকু বল প্রয়োগ করছে বলো তো, এটার উপর আমরা একটা নিট বল প্রয়োগ করছি না, নিট বল। দেখো নিট বলটা আমরা কি সামেশন অফ এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, m1 প্লাস কত m2 প্লাস কত m3 প্লাস ডট ডট ডট। এখানে আমরা ধরো তিনটা বল দিছি, সেজন্য আমরা কি দিলাম f1 প্লাস f2 প্লাস f3 দিছি, তাই না? চলো তা আমরা কি পড়ছি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এই যে নিট বলটা এই বস্তুটার বল এবং ত্বরণের গুণফলের সমান। তাহলে সামেশন অফ f ইকুয়াল টু কত m, বুঝছো? তাহলে একটা বস্তুর উপর নিট বল কি বস্তুটার বল এবং কি ত্বরণের গুণফলের সমান। এই যে আমরা এটা এখানে লিখে রাখছি, যা জিনিসটা পড়ো। দেখো একাধিক বলের লব্ধি সমষ্টি বল এবং কি ত্বরণের গুণফলের সমান। এই যে f ইকুয়াল টু f1 f2 f3 এগুলা। তাহলে সামেশন অফ f ইকুয়াল টু ma, কোন বস্তুর উপর প্রযুক্ত নিট বল সমানুপাতিক, কোন বস্তুর উপর ত্বরণ, এই যে ত্বরণটা হচ্ছে কি নিট বলের সমানুপাতিক। এখানে আসো, তাহলে আমরা কি পাবো সামেশন অফ f প্রপোর্শনাল a। কারণ কি আমার বস্তুটার ভরটা কি থাকে, নির্দিষ্ট থাকে, বস্তুর ভর কি থাকে, নির্দিষ্ট থাকে, বুঝছো? ওকে আসো, এইটুকু আমাদের গেল। এখন আমাদের এই প্রশ্নগুলো আমরা দেখব, আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তোমরা এগুলো আনসার করতে পারো। দেখো এই প্রশ্নটা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে এবং কি বাংলা এই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে। তো জানাও তো দেখি এই প্রশ্নটার আনসার কি।